আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের মধ্যে যারা বি এবং ডি ইউনিটে চান্স পেয়েছো বা তোমাদের সিরিয়ালে এসছে এবং তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছো, তাদের মধ্যে যারা ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, পাশাপাশি হচ্ছে তোমার নাট্যকলা বিভাগ, সঙ্গীত বিভাগ, এইসব বিভাগে ভর্তি হতে চাও বা ভর্তি হতে ইচ্ছুক, তাদের জন্য আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছি। বলেছি সেখানে যে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ব্যবহারিক পরীক্ষা নিবে। এইসব বিষয়ের জন্য যারা পরীক্ষা দিবে বা যারা ভর্তি হতে চাও, সেই ব্যবহারিক পরীক্ষার জন্য তারা কিন্তু ৳৪০০ ফি দিয়ে আবেদন করতে বলেছে, তাই না? তো তোমরা সেই ভিডিওতে অনেকেই জানতে চেয়েছো যে, "ভাইয়া আমি যদি আ এই বিষয়ে আ ভর্তি হতে ইচ্ছুক না হই, সেক্ষেত্রে আমি কি করব? বা আমি আবেদন করেছি বা আ টাকা জমা দেইনি।" মানে বেশ কিছু প্রশ্ন তোমাদের কাছ থেকে আমি পেয়েছি। ঠিক আছে? তো তার মধ্যে আমি যদি একটু বলি যে, কি, কি প্রশ্ন তোমরা করেছো? মানে মোটামুটি সবার প্রশ্নের ধরন বা সবার জানতে চাওয়ার বিষয়টা একই। কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমরা বিভিন্নভাবে করেছো। কমেন্টে বলেছো, অনেকে আবার আমার Facebook এ মেসেজ দিয়েও বলেছো। হ্যাঁ? তো যেমন একজনে বলেছো যে, "ভাইয়া আ ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পেমেন্ট করে ফেলেছি। তাহলে এখন কি এক্সামটা দিতে হবে? আর অন্য সাবজেক্ট কি আমি পাবো না?" এই ধরনের প্রশ্ন তোমরা করেছো একজনে। তারপর হচ্ছে আরেকজনে বলেছো যে, "ভাইয়া আ আমি ফিল্ম অ্যান্ড টেলিভিশনে এপ্লাই করে ফেলেছি। বাট পড়ার ইচ্ছা নেই। তাহলে কি আমার অন্য কোনো সাবজেক্ট আসবে না?" আবার আরেকজনে বলেছো যে, "ভাইয়া আ আমি ফিল্ম অ্যান্ড টেলিভিশনে এপ্লাই করেছি। এটাতে যদি এক্সাম না দেই, অন্য সাবজেক্ট কি আসবে না আমার?" তারপরে আরেকজনে বলেছো এরকম, "ভাইয়া ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পেমেন্ট করে ফেলেছি।" হ্যাঁ? এই ধরনের প্রশ্ন মোটামুটি সবারই প্রশ্ন ধরন এক। হ্যাঁ? তারপরে আরেকজনে বলেছো যে, "ভাইয়া আমার ডি ইউনিটে ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পড়ার কোনো ইচ্ছা নেই। বাট ক্লিক করার সাথে এপ্লাই হয়ে গেছে। হ্যাঁ? এখন আমি পেমেন্ট করি নাই। এটাতে কি আমার কোনো প্রবলেম হবে কিনা? হুম? অন্য সাবজেক্ট কি আমার আসবে না?" এই ধরনের তোমাদের অনেক কনফিউশন কাজ করছে এবং তোমরা আ মোটামুটি অনেকেই জানতে চেয়েছো। তো আরো একজন বলেছে এরকম যে, সাবজেক্ট চয়েস এর 2nd লাস্টে হচ্ছে কি আমার ফিল্ম অ্যান্ড টেলিভিশন সাবজেক্ট দিয়েছি। কিন্তু পড়ার কোনো ইচ্ছা নেই। তাহলে কি এপ্লাই করতে হবে? এপ্লাই না করলে কি ফার্স্ট এর সাবজেক্ট গুলো আসবে না? তো এই ধরনের তোমাদের বেশ কিছু কনফিউশন আমি পেয়েছি এবং আ আমার কাছে তোমরা অনেকে জানতে চেয়েছো। তো আমি যাদেরকে সম্ভব হয়েছে রিপ্লাই দিয়েছি। তবে সবার ক্ষেত্রে তো আসলে ইন্ডিভিজুয়ালি দেখা গেছে আমিও অনেক সময় ব্যস্ত থাকি। ব্যস্ত থাকার কারণে হচ্ছে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো তোমাদের কনফিউশনটা যেন ক্লিয়ার হয় সবার একসাথে, সেই কারণে আজকের এই ভিডিওটি আমার বানানো। তো আমি আজকে তাহলে একটু কথা বলি তোমাদের যেমন ধরো তোমাদের এখানে অ্যা যারা যে প্রশ্নগুলো করেছো, আমি প্রশ্নের ধরন ধরে আমি একটু জবাব দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ? তো প্রথমত আ যারা এরকম প্রশ্ন করেছো যে, "ভাইয়া ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পেমেন্ট করে ফেলেছি। এখন আ এক্সামটা কি দিতে হবে? আর এক্সাম না দিলে কি অন্য সাবজেক্ট আসবে না?" এ ধরনের প্রশ্ন। দেখো, তুমি পেমেন্ট করে ফেলেছো, ইটস ওকে। পেমেন্ট করেছো, তোমার সেটা ধরো পড়ার ইচ্ছা নেই। তুমি এপ্লাই করছো। আ তবে তুমি পরীক্ষা দিতে চাচ্ছ না। সেক্ষেত্রে তোমার কি করা উচিত? বা তুমি এই পরীক্ষা না দিলে তাহলে তোমার বাকি সাবজেক্ট গুলোতে কোনো সম্ভাবনা থাকবে না বা তোমার বাকি সাবজেক্ট গুলো আসবে না, এই ধরনের কোনো কিছু হবে কিনা? তো সহজ ভাষায় একটা কথা সেটা হচ্ছে যে তোমরা এই বিষয়ে যদি পরীক্ষা দিতে চাও বা এই বিষয়েই মানে ফিল্ম অ্যান্ড টেলিভিশনেই যদি তোমরা ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাদের পেমেন্ট করে ওখানে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করার কথা বলা হয়েছে। ঠিক আছে? আমি যদি তোমাদেরকে একটু এই ওয়েবসাইটটি দেখাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি তোমাদের যদি একটু দেখাই। এখানে তারা কিন্তু এভাবে বলেছে যে যারা ভর্তি হতে ইচ্ছুক, হুম? এই যে যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মধ্যে যারা ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে হচ্ছে ব্যবহারিক পরীক্ষা দিয়ে এই বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক, আগ্রহী, হ্যাঁ? এই যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী, তাদের ক্ষেত্রে টাকা জমা দিতে বলা হয়েছে এবং যদি তুমি টাকা জমা দাও, দেওয়ার পরে যদি তুমি মানে ওখানে পরীক্ষা না দাও, সেটাতে তোমার কোনো কিছু যায় আসে না। সেটা কোনো সমস্যা না। বুঝতে পেরেছ? তুমি টাকা জমা দিয়েছো বাট তুমি পরীক্ষা দেওনি। এটাতে তো তোমার কোনো সমস্যা না। বরং তুমি টাকা না দিলেই ভালো হতো। তুমি টাকা দিয়েছো, এটা লস তোমার। তো আমি বলব যারা তোমরা টাকা দিয়ে ফেলেছো, পেমেন্ট করে ফেলেছো, তারা অবশ্যই পরীক্ষাটি দাও। পরীক্ষাটা দিলে
তোমার পসিবিলিটি হতো চলেও আসতে পারে। যদি আসে তাহলে অন্য কোথাও সাবজেক্ট না পেলে এটাতে ভর্তি হয়ে গেলা। এটা একটা তোমার সম্ভাবনা। আর যদি তোমার টাকা জমা দেওনি, তোমার একান্ত পড়ার ইচ্ছা নেই, সেক্ষেত্রে তুমি টাকা জমা দেওনি, তাহলে তোমার আমার মনে হয় ভালো করেছো। টাকা না দিলে তোমার এপ্লাই করোনি মানে তোমার ওই বিভাগে পরীক্ষা দিতে হবে না। আর এমন যদি হয় যে টাকা জমা দিয়েছো কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছ না, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় টাকা জমা দিয়ে থাকলে অবশ্যই পরীক্ষাটা দাও। হ্যাঁ, এই হলো বিষয়। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। যদি আরো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে আবার আ ইনবক্সে হোক বা তোমার এখানে কমেন্ট বক্সে হোক ভিডিওর অবশ্যই জানাবে। হুম? এখন ২য় যে বিষয়টা কনফিউশন তোমাদের সেটা আমি বলি। যে তোমরা বলেছো যে, "ভাইয়া আমার আ আ ইচ্ছা নেই। আমি সেখানে এপ্লাই করেছি বা এপ্লাই করিনি। এখন আমি যদি এটাতে পরীক্ষা না দেই তাহলে অন্য সাবজেক্ট গুলো আমি পাবো কিনা?" মানে তোমার যে চয়েস লিস্টের যে বাকি সাবজেক্ট গুলো সেটাতে কোনো সমস্যা হবে কিনা? এই বিষয়ে এই বিষয়ে যদি তোমরা আ পেমেন্ট না করো বা এই বিষয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন হোক বা নাট্যকলা, সঙ্গীত হোক এগুলাতে পরীক্ষা না দিলে তোমার বাকি যে সাবজেক্ট গুলো সেগুলোতে আসবে কিনা বা সেগুলো তোমার কোনো সমস্যা হবে কিনা। তো এটার এক কথায় সহজভাবে তোমাদের মানে বলছি সেটা হচ্ছে তোমাদের এই বিষয়ের জন্য মানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বা এই ব্যবহারিক বিষয়ের জন্য বাকি যে সাবজেক্ট গুলো তুমি দিয়েছো চয়েসে সেই সাবজেক্টের সাথে কোনো রিলেশন নেই। ওই সাবজেক্টের সাথে এই সাবজেক্টের কোনো সম্পর্ক নেই। তুমি যদি এই সাবজেক্টে ভর্তি হতে না চাও ব্যবহারিক পরীক্ষা দিবে না। কিন্তু বাকি যে সাবজেক্টগুলো তুমি চয়েসে দিয়েছো, সেই চয়েসকৃত সাবজেক্টগুলো যদি তোমার মেরিট অনুযায়ী চলে আসে, তাহলে তুমি অবশ্যই সেখান থেকে সাবজেক্ট পাবে। আশা করি বুঝতে পেরেছো। এটাতে ব্যবহারিক পরীক্ষা না দিলে তুমি জাস্ট এই সাবজেক্টে পারবে না বা এই সাবজেক্টে ভর্তি হতে পারবে না বা তোমার এই সাবজেক্টে পড়তে পারবে না। কিন্তু বাকি যে সাবজেক্টগুলো তুমি চয়েস দিয়েছো, সেই সাবজেক্টগুলো তোমার মেরিট লিস্ট অনুসারে তুমি যদি এলিজিবল হও অবশ্যই তাহলে ওই সাবজেক্টগুলো তোমার আসবে। এটা নিয়ে কোনো কনফিউশন এর প্রয়োজন নেই। এটা নিয়ে তোমাদের কোনো অরিড হওয়ার প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? তো আশা করি তোমাদের এই আ বেশ বড় একটা কনফিউশন আমি দূর করতে পেরেছি। এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলবে না কিন্তু, হ্যাঁ? ওকে, তো ভালো থাকো। তোমাদের জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইলো। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।